নমস্কার। নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা রানু মাসিমার অসুখ। কথাটা প্রবাদে দাঁড়িয়ে গিয়েছিল। ভালো করে জ্ঞান হবার আগে থেকেই আমরা শুনছি, আর এখন তো বয়স প্রায় 40-এ পৌঁছলো। কথাটা নিশ্চয়ই তার আগেও বহু লোকে শুনেছে, আর বহুবার একই কথা শোনার ফলে তার নিশ্চিত বিশ্বাসে পরিণত হয়েছে। অন্তত সংশয় করার কথা কারোর কল্পনাতেও ওঠেনি কোনোদিনও। তা কথাটা কি না, কথাটা হলো রানু মাসিমার শরীর খারাপ, তিনি আর বেশি দিন নেই। এই সংবাদ কবে প্রথম কে কাকে দিয়েছিল তা আমরা জানি না, বোধহয় এখন আর কেউই জানে না। তবে মাসিমার বাবা মা জানতেন, আর সেই জন্যই তারা সবচেয়ে বেশি এই সন্তানটিকেই যত্ন করতেন। ওনারা তটস্থ হয়ে থাকতেন। ওই বুঝি রানুর আবার শরীরটা খারাপ হলো, এই আশঙ্কাতে সকলে কণ্টকিত থাকতেন। রানুর শরীরটা বড্ড খারাপ দিদি, রানুটার জন্যই ভাবনা হয় ভাই। এই কথাগুলি ছাড়া রানু মাসিমার মায়ের মুখে নাকি আর কোনো কথাই থাকতো না। কেউ যদি ওনাকে বলতো যে আজকাল খুব ভালো চিংড়ি এসেছে দিদি, কর্তাকে বলুন না বাজার থেকে নিয়ে আসতে, তো উনি বলতেন, না ভাই, চিংড়ি তো আমার বাড়িতে ঢোকে না। রানু যে চিংড়ি মাছ মোটে সহ্য করতে পারে না। রানুর শরীর খারাপ বলে বাড়ির যে সবচেয়ে ভালো গরুটি, তার দুধ থাকতো কেবলমাত্র রানুর জন্য। বাড়িতে সরজাল দিয়ে ঘি তৈরি করা হতো, আর সেটা শুধু রানুর খাবার তৈরি করতে ব্যবহার করা হতো। কখনো ভাতের পাতে দিতে হতো, কিংবা তার জলখাবারে চিড়ে ভাজতে ব্যয় করা হতো। দুধের মোটা সরখানা তুলে রাখা হতো শুধুমাত্র রানুর জন্য। আঙ্গুর যখন 1.5 টাকা বাক্স বিক্রি হতো, তখনই ওর বাবা কিনে আনতেন তার মেয়ের জন্য। পয়সাটা তো আর বড় কথা নয়, মেয়ের শরীরটা তো দেখতে হবে। কি আপনারা ভাবছেন তো এতটা উদ্বেগ অস্বাভাবিক? আরে না না, মোটেই তা নয়। আসলে যে জ্যোতিষী রানু মাসিমার ঠিকুজি করেছিল, সে বলেছিল রানু মাসিমার পরমায়ু খুবই অল্প। তার উপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে রানু মাসিমার যখন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি অসুখের মাত্রা বাড়তে লাগলো, তখন সবাই বুঝলো যে জ্যোতিষীর কথাই ঠিক, মেয়ে আর বেশি দিন নেই। 12 মাসে 13 লোক লেগেই থাকতো। ওর বাবা মা দিন রাত ওকে নিয়ে পুতুপুতু করত। রানু যদি কাকড়ের ওপর দিয়ে হেঁটে যেত, তো তাদের বুকে ব্যথা লাগতো বেশি। রানু মাসিমার বিয়েও হয়েছিল বড্ড তাড়াতাড়ি, ঠিক 14 বছর বয়সে। মাসিমার মা বাবার মনে হয়েছিল মেয়ে তো আর বেশি দিন বাঁচবেই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর স্বাদ আহ্লাদটা মিটিয়ে দেওয়াই ভালো। মস্ত বড় লোকের ঘরে বিয়ে হয়েছিল। ছেলেটি বিয়ে পাশ করে আইন পড়ছে, আইন পাশ করে উকিল হবে। ছেলের বাপও বড় উকিল, পয়সার অভাব হবে না। তাই ফুটফুটে মেয়ে দেখে তারা একেবারে বিনে পয়সাতেই নিয়ে গেলেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পর রানু মাসিমার শ্বশুর ঘরেও কেমন কেন যেন কথাটা রটে গেল। রানু বৌমার শরীরটা বড়ই খারাপ, ওকে একটু সাবধানে রাখা দরকার। ততদিনে অবশ্য তার পুরনো রোগের উপসর্গগুলো চলে গেছে। সর্দি কাশি হয় কদাচিৎ, জ্বরজারি তো হয়ই না, পেটেরও কোনো গোলমাল হতো না বিশেষ। তবে তবে রোগটা কিসে? এই তবেটারই উত্তর আমাদের জিতেন মেসোমশাই অনেক ছোটাছুটি করে তবে সংগ্রহ করেছিলেন। তখনকার দিনের বড় ডাক্তার কেদার দাসের কাছে নিয়ে যাওয়া হয়েছিল মাসিমাকে। তা তিনি মাসিমার শরীর পরীক্ষা করে বললেন, শরীর তো খাসা আছে, কই কোনো রোগ ভোগ তো নেই ওর। তো ডাক্তারের এই নির্বুদ্ধিতায় রানু মাসিমা এমন চটে গেলেন যে তাইতেই তার রোগ আরো বেড়ে গেল।
তখন কে যেন একজন পরামর্শ দিল শিবপুরের দিনু ডাক্তারের কাছে নিয়ে যেতে। তাই নিয়ে যাওয়া হলো। দিনু ডাক্তার রোগীকে 1.5 ঘন্টা ধরে বসিয়ে রেখে পরীক্ষা নিরীক্ষা করে শেষে দাঁত মুখ খিচিয়ে বললেন, কে এনেছে একে এখানে? হ্যাঁ, আর কেনই বা এনেছে? এর ব্যামোটা কি? মাথা থেকে পা পর্যন্ত কোনো ব্যামোই তো নেই, খোদার খাসি যত সব। এতে মাসিমার এমন শক লেগেছিল যে মাসিমা 7 দিন শয্যাগত ছিলেন। শ্বশুর শাশুড়ি স্বামী সকলে ভীষণ চিন্তিত। দেখা যাচ্ছে বউয়ের শরীর খারাপ, অথচ কোনো ডাক্তার কোনো অসুখই ধরতে পারছে না। এরপর নিয়ে আসা হলো আরও একজন বড় ডাক্তার, আরএল দত্ত। তিনি রোগীকে দেখে অবশেষে ভুরু কুঁচকে বললেন, নার্ভাস ডেবিলিটি, ম্যানিয়া রয়েছে খানিকটা। রোগী সর্বক্ষণ মনে করে তার শরীর খারাপ, আর তাইতে আরো বেশি তার শরীরটা খারাপ হয়ে যায়। প্রবীণ কোনো কবিরাজ ডেকে নিয়ে এসে একে চিকিৎসা করাও। এরপর একজন প্রবীণ কবিরাজকেও নিয়ে আসা হলো। তিনি রোগীকে দেখে রোগ নির্ধারণ করলেন যে স্নায়বিক দৌর্বল্য, অর্থাৎ রোগীর স্নায়ু ভীষণই দুর্বল। অদ্ভুত বিধান আর অদ্ভুত সব পথ্য নির্ধারণ করলেন। দুধের স্বর আর মিশ্রির গুঁড়োর সঙ্গে মকরধ্বজ মিশিয়ে রোগীকে দিতে হবে। 1 ছটাক করে বেদানার রসের সঙ্গে পটলের সত্ত্ব 2 বার, সুজির রুটির পথ্য, ডুমুরের ডালনা ইত্যাদি আরো 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 কত কি। এরাও খানিকটা নিশ্চিন্ত হলেন যেন। অসুখ যখন একটা নিশ্চিতভাবে জানা গেল, তখন আর ভাবনা কি, সেই মতন চিকিৎসা করলেই হবে। এরপর চলল মাসিমার ওপর যত্ন আর সেবার ঠাস বুনন। জিতেন মেসমশাই বছরে 2 বার করে চেঞ্জে নিয়ে যেতেন নিয়মিতভাবে। সঙ্গে থাকতো তার নিজস্ব ঝি, চাকর ইত্যাদি। যে সময়ে যেই বস্তুটি দুর্লভ সেটি খেলেই মাসিমার শরীর ভালো থাকে। অর্থাৎ ফুলকপির সময় পটল আর পটলের সময় ফুলকপি। আর তার জন্য নতুন বাজার আর হগ মার্কেট চষে ফেলতেন জিতেন মেসমশাই। কোনো কোনো মন্দ লোক হয়তো বা বলতো, বাবা এই তো শরীর, তার আবার খারাপ, তা মোটা মানুষ একটু নড়াচড়া করলেই বুক ধরফর করবে, এতে আর আশ্চর্যের কি আছে? আর বসে বসে দিনরাত যা ভালো মন্দ খাচ্ছে তাতে তো পেটে গ্যাস হবেই, নইলে ওর আবার অসুখটা কোথায়? এদিকে আবার জ্যোতিষীর কথাও ঠিক খাটল না। রানু মাসিমা 20 থেকে 30, 30 থেকে 40-এ এসে পড়লেন। তবু তিনি সর্বদাই সেই জ্যোতিষীর কথাটাই স্মরণ করতেন। স্বামী ঠিক ওর অনুজ্ঞা মতন কাজ না করলেই বলতেন, আর কটা দিনই বা আছি, এই তো কটা দিন, এই কটা দিন একটু শান্তিতে থাকতে দাও বাপু, তারপর যা খুশি তাই করো, একটি কথাও আর বলতে আসবো না। খাওয়ার জন্য কোনো একটা মূল্যবান ফরমাইশ করেই বলতেন, জানি আমের এখন বড্ড দাম, তো অল্প করেই আনো, খেয়ে নি, এই হয়তো আমার শেষ আম খাওয়া, আসছে বছর আমের সময় অবধি কি আর টিকব? মাসিমার ছেলে মেয়েরাও এই আবহাওয়াতেই মানুষ হয়ে উঠল। তারা জন্ম অবধি শুনে আসছে মায়ের শরীর খারাপ, তিনি আর বেশি দিন বাঁচবেন না, সুতরাং যা কিছু ভালো পথ্য সব মা খাবেন তারই খাওয়া উচিত, তার পূর্ণ বিশ্রাম হওয়া উচিত। তারা ছেলেবেলাতেও কেউ চিৎকার করে কখনো কাঁদতে পায়নি। তখন থেকেই তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে মায়ের শরীরটা খুবই খারাপ, অতএব সাবধান। ছেলেবেলাতে দাপাদাপি করে বেড়ানো, অকারণে চিৎকার করা, পরস্পরের সঙ্গে ঝগড়া করা, এ তো তাদের স্বপ্নের অতীত। তারা বাড়িতে ঘুরে ফিরে বেড়ায় পা টিপে টিপে, কথা কয় অত্যন্ত আস্তে আস্তে, আর হাসে মুচকে মুচকে। বছর 30 বয়সের সময় থেকেই রানু মাসিমার স্বতন্ত্র সংসার, সুতরাং বাড়িতে আর কেউ যে চেঁচামেচি করবে কি দাপাদাপি করবে সে সুযোগ ছিল না। চাকর বাকররা সবাই জানতো কর্ত্রীর ভীষণ শরীর খারাপ,
তারাও সেই মতন সর্বক্ষণ ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। বোকা ঝি চাকর রানু মাসিমা আবার সইতে পারতেন না। তাদের সঙ্গে অত বকবক করবে কে? বেশি কথা কইলে তো আবার তার বুকে বাজে। মাসিমার জন্য ঘরের মধ্যেই মুখ হাত ধোবার বেসিন থাকতো, ঝি থাকতো সঙ্গে সঙ্গে অষ্টপ্রহর। ওর সুবিধার জন্যই পৈতৃক বাড়ি ত্যাগ করে এসে বালিগঞ্জে বাংলো প্যাটার্নে বাড়ি করলেন মেসোমশাই, যাতে দোতলা আর একতলার হাঙ্গামা না থাকে। রোজ বিকেলে ডাক্তারের পরামর্শ মতন গাড়িতে চেপে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন। তাই নিয়েও সকলে ভীষণ চিন্তিত থাকত। প্রথমত গাড়িতে ওঠা, গাড়ি থেকে নামা এই এক ঝক্কি, দ্বিতীয়ত পথের গোলমাল, গাড়ির ঝাঁকুনি, এই সব কিছু মাসিমা সইতে পারবেন তো? রানু মাসিমার আবার কষ্ট হলে তিনি মুখ বুজে সইতেন, চট করে বলতেন না। তাই নিয়েও মেসোমশাইয়ের এক দুর্ভাবনা লেগেই থাকতো সব সময়। বেশি করে চোখে চোখে রাখতে হতো তাকেই। এমনি করে আঙ্গুর যেমন তুলোয় করে সাজিয়ে রাখা হয়, তেমনি করে তাকে কোনো মতে বাঁচিয়ে রাখা হতো বহু কষ্টে, বহু চেষ্টায়। তবু একসময় জিতেন মেসোমশাই আগে মারা গেলেন, কিন্তু তার আত্মীয় স্বজন এবং ছেলে মেয়েরা কেউ তার জন্য শোক করবার অবকাশই পেলেন না। এই শখ লেগে রানু মাসিমার এমন বাড়াবাড়ি হলো যে তাকে নিয়ে সকলে অস্থির, যাকে বলে একেবারে জমে মানুষে টানাটানি। এমনকি তার শ্রাদ্ধটাও সারা হলো কোনো মতে নমনম করে, পাছে আবার সে ধাক্কায় মাসিমা আরো কাতর হয়ে পড়েন। তা মাসিমার হাতে পয়সার অভাব ছিল না, বাড়ি, বিষয়, সম্পত্তি সবই তো তার নামে। তিনি অতি কষ্টে বার কতক চেঞ্জে গিয়ে নিজেকে সামলে নিলেন। এরপর ছেলে মেয়েদেরও একে একে বিয়ে হলো। পুত্রবধূ এবং জামাতারাও এই আবহাওয়াতেই নিজেদেরকে ক্রমে ক্রমে অভ্যস্ত করে নিল। সবাই যেটাকে ধ্রুব সত্য বলে জানে, সেটাকে বিশ্বাস করতে, এমনকি মনের মধ্যে ধারণা করে নিতেও কোনো অসুবিধে হয় না। জিতেন মেসোমশাই বেঁচে থাকতে একবার বোধহয় প্লেগ না কি একটা মহামারী হয়েছিল। তখন কলকাতা থেকে ঝি চাকর সব অন্তর্ধান হয়ে গিয়েছিল। হোটেল শুদ্ধ সব কিছু বন্ধ ছিল বেশ কয়েকদিন। সেই সময় হিতু মানে ওদের বড় ছেলে মাত্র 7 বছরের ছিল। সে তখন বাসন মাজত আর জিতেন মেসোমশাই নিজে রান্না করতেন। একদিন তো রান্না করতে গিয়ে বেচারা হাতই পুড়িয়ে ফেলল। তবু ওরা কেউ রানু মাসিমাকে কাজ করতে দেননি। হিতু তার নববধূ রমার কাছে গল্প করেছে, বাবা বলতেন এই বাজারে তোমার আবার রোগ বাড়লে ডাক্তার পাবো কোথায়? ওই তো শরীর, আবার কাজ করার শখ। শেষে একটা হোটেল খুলতে আমরা বেঁচে গেলাম। দুবেলা করে খেয়ে আসতাম আর মায়ের জন্য নিয়ে আসতাম। হিতুর গল্প শুনে তার স্ত্রী রমার চোখ ছলছল করে শাশুড়ির জন্য। আহা বেচারি। এমনি করে করেই রানু মাসিমা 60 পেরিয়ে 70-এ পৌঁছে গেলেন। কি করে যে এমন দুর্দান্ত লোককে এতকাল কলা দেখিয়ে জ্যোতিষীর ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করলেন তা জানি না অবশ্য। কিন্তু হিতু একদিন মারা গেল হঠাৎ করে। রানু মাসিমা এত বড় শোকে একেবারে পাথর হয়ে গেলেন। কিন্তু তাকে কেউ শোক করতে দিল না অবশ্য, কারণ সবাই ওরা জানতো যে এতে ওর কি ভয়ানক অবস্থা হতে পারে। সেই জন্য সবাই তাকে ঘিরে বসে রইল দিন রাত। রানু মাসিমা সে আঘাত সহ্য করলেন কোনো রকমে। রানু মাসিমা আজও বেঁচে আছেন। এখন তার বয়স 80-র কাছাকাছি। ইতিমধ্যে 2জন জামাই মারা গিয়েছে, একটি মেয়ে আরো একটি ছেলেও চলে গিয়েছে। সব সখী সহ্য করেছেন এমনি করে। তবে সেদিন যখন শুনলাম হিতুদার ছেলে নিতুও মারা গেল, তখন মনে মনে ভাবলাম এইবার বোধহয় বুড়ি সরবার সময় এসেছে। রোজই সেই খবরটার আশা করি, কিন্তু ক্রমে ক্রমে 4 মাস হয়ে গেল, তবুও সে খবর শুনলাম না।
কৌতূহল প্রবল হয়ে ওঠাতে গত সপ্তাহে তার কাছে গিয়ে হাজির হলাম। গিয়ে দেখি একটা আরাম কেদারায় উনি শুয়ে আছেন। অতি কষ্টে সোজা হয়ে বসলেন। আমায় বললেন, শুনেছিস রমু, আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমি শোকাচ্ছন্ন কণ্ঠে নতমুখে উত্তর দিলাম, হ্যাঁ শুনলাম মাসিমা। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কচি বউটার মুখের দিকে যে চাইতে পারি না রে রমু। হ্যাঁ, একে একে সবই চলে গেল রে, আর আমি বসে রইলুম আকন্দর ডাল মুড়ি দিয়ে। তাই কি চাই ভগবান দেহটাকে ভালো রেখেছেন যে ওদের জড়িয়ে নিয়ে থাকবো, এই শোকে ওদের একটু সান্ত্বনা দেব, উল্টে ওরা আমাকে নিয়েই অস্থির। এমন দেহ রাখবার কি উদ্দেশ্য ভগবানের তা জানি না বাপু। ওখান থেকে যখন বেরিয়ে আসছি তখন ওর নাতনি উমা প্রণাম করে বলল, কাকা বাবু কখন এসেছিলেন? ঠাকুমাকে দেখে এলেন বুঝি? বুড়ি ওই দেহ নিয়ে কি করে এত সব কিছু সহ্য করছে বলুন তো। ভাঙা দেহটা নিয়ে চালালেও তো কম দিন নয়, ভাবতেও অবাক লাগে না? আমি বললুম, আমার বিষয়টা সেখানে নয় উমা, ভাবছি ওই বিপুল দেহ নিয়ে অনবরত বসে বসে থেকেও অত দুধ ঘি ছানা মাখন উনি সহ্য করলেন কি করে? এত যত্নেও যে উনি বেঁচে আছেন সেইটা ভেবেই অবাক হচ্ছি। না জানি ওর দেহ কি মজবুত ছিল উমা। উমা কথাটা বুঝতে পারল না, পারবার কথাও নয়, কারণ 3 পুরুষ ধরে ওদের অস্থি মজ্জাতে এই বিশ্বাসী বসে রয়েছে যে রানু মাসিমার শরীরে কিছুই নেই, আগাগোড়া ফাঁপা, কোনো মতে বেঁচে আছেন তিনি। তা সেই বিশ্বাস ভাঙবার চেষ্টা করেই বা লাভ কি? আমি যেন একটা ঠাট্টা করেছি এমনিভাবে হাসতে হাসতে ওখান থেকে চলে এলাম। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।